বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। মাত্র 2 মাসের বেশি একটি সরকার অতিক্রম করেছে, এই সময়ই তাদেরকে কঠিন আন্দোলন ফেস করতে হচ্ছে। এটা সরকারের জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে, আর জামাতে ইসলামের আন্দোলন কতখানি ভয়াবহ হতে পারে, সরকারের জন্য কতটা নাভিশ্বাস তুলতে পারে, সেটি হলো এখন দেখার বিষয়। কিন্তু কেন, এই কেনর উত্তর খুঁজবো আমরা নানান ধাপে ধাপে। কিন্তু তার আগে সার্জিস আলমের বক্তব্যটা টকশোতে তিনি যেটা দিয়েছেন সেটা একটু শুনে আসি। আমি যদি এখন বিএনপি জোটের সাথে জোট করে সংসদে যাইতাম বা সরকারে থাকতাম, আমার অবস্থা কি হতো? আমি অভ্যুত্থান এর সামনে লড়াই করে আসা একজন মানুষ, আমাকে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে গণভোটের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে বাংলাদেশের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিতে হতো। তাহলে আমার রাজনীতি কোথায় থাকতো? আমি তো বেঁচে থাকা অবস্থায় মরে যেতাম। এবং আপনি দেখেন আজকে গণ অধিকার পরিষদ থেকে যে নুরুল হক নূর ভাই, তারা তো ফ্যাসিস্টের সময়ে লড়াই করেছেন। এই যে গণসংহতি সাকি ভাই, তারা তো সংস্কার তো আমরা তাদের মুখে শুনতে শুনতে মনে হয় বড় হয়েছি। এই মানুষগুলো এখন ওই সংসদে গিয়ে ইনওয়ার মেনন হয়ে গিয়েছেন, বিড়ালের মতো মাথা নিচুর দিকে করে বসে থাকে। সার্জিস আলম একদম ঠিকই বলেছেন। তার এনসিপি যে পরিমাণ সংকটে পড়তো এই গণভোট কিংবা এই জুলাই সনদ নিয়ে, যদি বিএনপির দলে তারা যোগ দিত এবং বিএনপির সাথে যোগ সাজস করে যদি তারা নির্বাচন করত। কিন্তু সেই ব্যাপারগুলোর সাথে জামাতে ইসলামের এই আন্দোলনের সম্পর্ক কোথায়? জামাতে ইসলামের আন্দোলন এবং সার্জিস আলমের বক্তব্য, এই দুটোর ভিতরে ভালো একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্র আজকে আমরা ধাপে ধাপে মেলানোর চেষ্টা করব এবং সরকার কিভাবে এই আন্দোলনকে রুখবে সেটাও একটু বোঝার চেষ্টা করব। দি বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই জামাতে ইসলামের আন্দোলন নিয়ে কথা শোনার জন্য। প্রথমত, এই পরিস্থিতিগুলোকে বুঝতে গেলে জামাতের আন্দোলন কতখানি ভয়াবহ হবে সেটাকে বুঝতে গেলে একটু বুঝতে হবে যে জুলাই সনদের ব্যাপারটা আসলে কি ছিল, জুলাই সনদ কিভাবে এসেছিল। জুলাই সনদ এসেছিল যে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হলো, সেই বাংলাদেশে পুরনো কোনো বন্দোবস্ত থাকবে না, নতুন রাষ্ট্র কাঠামো আমরা নতুন করে তৈরি করব। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করলেন। সেখানে 30টি রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করার পরে জুলাই জাতীয় সনদে 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 24টি রাজনৈতিক দল, জামাতে ইসলামী এবং বিএনপি সহ, তারা জুলাই সনদে স্বাক্ষর করলো। পরবর্তীতে এনসিপি এবং গণফোরামও সেখানে যোগ দিল। কিন্তু কথা হলো, স্বাক্ষরের আনুষ্ঠানিকতা তো হলো, নানান লোক দেখানো হলো, বক্তৃতা হলো, স্বাক্ষর করব না করেও আবার স্বাক্ষর করা হলো, সাংবাদিকরা ফুটেজ নিলেন, সবকিছু হলো। কিন্তু বাস্তবায়নটা হবে কিভাবে, সেই ব্যাপারটা তো বাকি রয়েই গেল। এ কারণে এনসিপি প্রথমে স্বাক্ষরও করেনি ওখানে। কিন্তু এবার বুঝি আমরা জুলাই সনদে কি এমন বিতর্ক ছিল যে কারণে সেটা বাস্তবায়ন হতে এত দেরি হচ্ছে। জুলাই সনদে অনেকগুলো বিতর্ক ছিল। তার প্রথম বিতর্কের ভিতরে মূল বিষয়টি ছিল বাংলাদেশের জাতীয় সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার একটা প্রস্তাবনা ছিল জুলাই সনদে। কারণ বাংলাদেশের জাতীয় সংসদ শুধুমাত্র 1 কক্ষ বিশিষ্ট ছিল, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষের ধারণা আসে এই ঐক্যমত কমিশন এবং জুলাই সনদের মাধ্যমে। তাতে আবার সমস্যাটা কোথায়? সমস্যা হলো জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট চেয়েছিল প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে সংসদ সদস্য নির্বাচিত হবে। তার মানে যে দল যত শতাংশ ভোট পাবে 300 আসনের অনুপাত ভিত্তিক ভাবে তারা উচ্চ কক্ষে ওই পরিমাণ আসন পাবে। কিন্তু বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে না, প্রাপ্ত ভোটের অনুপাতে নয়, বরঞ্চ প্রাপ্ত আসনের অনুপাতে সেটা হবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো বিএনপি আজকে 2/3 বেশি আসন পেয়েছে। তার মানে যদি প্রাপ্ত আসনের ভিত্তিতে হয়, উচ্চ কক্ষেও তারা তো 2/3 বেশি আসন পাবে। তার মানে হলো এটা উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। যে কারণে সংসদকে 2 কক্ষ বিশিষ্ট করার চেষ্টা করা হয়েছিল, যে সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর হাতে যাতে একচ্ছত্র ক্ষমতা না থাকে, ওই রাজনৈতিক দলটি যদি ফেসিস্ট হওয়ার পথে অগ্রসর না হয়, সে কারণেই মূলত এই 2 কক্ষের প্রস্তাবনা। কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেব একটা খুব ভালো কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছিলেন বিএনপির পদ্ধতিতে উচ্চ কক্ষ মূলত হবে নিম্ন কক্ষেরই একটি রেপ্লিকা। এবং এবার আসুন, জুলাই জাতীয় সনদের সাথে এই বিতর্কের জায়গাতে, মূল বিতর্কের জায়গাটা ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। মানে প্রধানমন্ত্রী তো এখন বাংলাদেশে একই সাথে তিনি সরকার প্রধান, তিনি সংসদ নেতা এবং একই সাথে উনি দলীয় প্রধানও হয়ে থাকেন। তার মানে সমস্ত ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে থাকেন প্রধানমন্ত্রী। কিন্তু এই ক্ষমতাটাকে কমানোর জন্য বলা হয়েছিল যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, একজন ব্যক্তি। সেটাতে সবাই একমত ছিল। কিন্তু বিএনপি যেটাতে দ্বিমত করেছিল সেটা হলো একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা বা দলীয় প্রধান হতে পারবে না। তারা বলেছিল যে এটা দলের নিজস্ব গঠনতান্ত্রিক ব্যাপার, এটা সংবিধানের বিষয় নয়। এবং এছাড়াও জরুরি অবস্থা জারির সময় প্রধানমন্ত্রী এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, মন্ত্রিসভার সকলের পরামর্শ ক্রমে উনি সিদ্ধান্ত নেবেন, এমনটাও ছিল। এটাতেও সবাই একমত ছিল।
পরবর্তীতে যেটা সবচেয়ে গন্ডগোল লাগলো, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে সেগুলোতে এককভাবে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বরঞ্চ একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তৈরি করা হবে, সেই কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্তটি আসবে। বিএনপির সেখানেও নোট অফ ডিসেন্ট ছিল বা ভিন্ন মত ছিল। এটা গেল সামগ্রিক ব্যাপার। এবার আসেন সবচেয়ে যেটা প্যাঁচ লেগেছে সেটা হলো গণভোট। এই গণভোটের প্রচারণা কিন্তু স্বয়ং তারেক রহমান মানে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান তিনি নিজেই করেছিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার তো সেটা করেছিলেন। এই গণভোটটা তিনজন তিন ভাবে চেয়েছিলেন। বিএনপি চেয়েছিলেন নতুন সংসদ গঠন হওয়ার পর 2 বছরের মধ্যে গণভোট হবে। জামাতে ইসলামে চেয়েছিলেন যে নির্বাচনের আগেই রাষ্ট্রপতি আদেশ জারি করে সেই গণভোটের ব্যাপারটি জারি করবে, এবং এনসিপি চেয়েছিলেন যে গণপরিষদ গঠনের মাধ্যমে এই গণভোটটা হবে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং সিদ্ধান্ত হয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ফলশ্রুতিতে একই দিনে অনুষ্ঠিত হলো, প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিল, কিন্তু এখানেও বাদ ছাড়লো বিএনপি পরবর্তীতে সরকার নির্বাচিত হওয়ার পরে। তারা বলল যে মানুষ নাকি এই জুলাই জাতীয় সনদ বা গণভোটের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো ভালো মতো বোঝে নাই। 4টা প্রশ্ন ছিল, কিন্তু সেই 4টা প্রশ্নের সব মাত্র একটি উত্তর ছিল হ্যাঁ অথবা না। তার মানে 4টার ভিতরে কেউ যদি কোনোটাতে দ্বিমত পোষণ করে তার সেই সুযোগ নাই, হয় হ্যাঁ অথবা না দিতে হবে। এখানেই বাঁধলো মূল প্রবলেম। সরকার তো আপনি গঠন করে ফেললেন 212টা সিট নিয়ে, তাতে কোনো প্রবলেম নেই। আপনি তো আপনার মন্ত্রী পরিষদ গঠন করলেন, তাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি প্রবলেমটা তৈরি করলেন সেই জায়গাতে, যে জায়গাতে জনগণ দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সংস্কার করার জন্য নিজের মতামত ব্যক্ত করেছে। তার মানে আপনি দলীয় ব্যাপারটুকু ঠিকই মানলেন, কিন্তু জনগণের মতামতকে আপনি আর মানতে চাইছেন না। নানান রকম কায়দা কানুন করে সেই ব্যাপারটাকে আপনি দূরে ঠেলার চেষ্টা করছেন। তার ফলশ্রুতিতে যেটা হলো, সংসদ সদস্যরা যেদিন শপথ নিলেন সেদিন বিএনপি শুধুমাত্র সংসদ সদস্যদের শপথ নিলেন। জামাতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো যারা রয়েছিল 11 দলীয় জোটে যারা নির্বাচিত হয়েছিল তারা আবার দুটো শপথ নিলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এবং একই সাথে সংবিধান সংস্কার কমিটির তারা শপথ নিলেন। তাহলে এখন কথা হলো, বিএনপি যে কথাগুলো বলছে রাষ্ট্রপতির এই আদেশ জারির এখতিয়ার নেই, এটা একটা অবৈধ ব্যাপার, গণভোটে 4টে প্রশ্ন থাকলেও উত্তর দেওয়া হয়েছে মাত্র একটা, এটা একটা গোঁজামিল, যা ভিন্ন মত সহ জুলাই সনদ তাদের বাস্তবায়ন করবে, তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তারা মানবে না, গণভোট অধ্যাদেশ সংসদে এখন পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি নানান কায়দা কানুন করে তারা এই ব্যাপারগুলো করছে। এই ব্যাপারটাকেই পুঁজি করে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট এখন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা কি বলেছে? তারা কিন্তু এমন একটি পয়েন্টকে বেছে নিয়েছে যে পয়েন্টটি নিজের দলের ব্যাপার নয়, এটা জামাত ইসলামের একক কোনো ব্যাপার নয়, জামাত ইসলামের একক কোনো দাবিও নয়, এনসিপিরও নয়, 11 দলীয় জোটেরও নয়। এই পয়েন্টটাকে তারা হাজির করেছে জনগণের দাবি হিসাবে। কারণ গণভোটে জয়ী হয়েছে 70% মানুষের ভোট, কিন্তু বিএনপি তো ভোট পেয়েছিল 50%-এর কিছু বেশি, জামাত ইসলামী ভোট পেয়েছিল 35%-এর কাছাকাছি। তার মানে দলকে যত মানুষ ভোট দিয়েছে তার চেয়েও বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছিল গণভোটে হ্যাঁতে। অতএব তার মানে রাষ্ট্র কাঠামোর একটা আমূল পরিবর্তন জনগণও চেয়েছিল। এখন জনগণ কতখানি বুঝেছে কি বোঝে নাই সেটা তো জনগণের ব্যাপার। জনগণ বুঝা দিলেও সেটা জনগণের ম্যান্ডেট, জনগণ না বুঝা দিলেও সেটা জনগণের ম্যান্ডেট। তার মানে এই ব্যাপারটাকে পুঁজি করে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট অলরেডি বিক্ষোভের ডাক দিয়ে দিয়েছে। তারা 9 থেকে 15 এপ্রিল লিফলেট বিলি করেছে এবং বিক্ষোভ করেছে, 13 এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার করেছে, 18 এপ্রিল ঢাকায় গণমিছিল করেছে, এবং এর পরবর্তীতে তারা 25 এপ্রিল বিভাগীয় শহরগুলোতে গণমিছিল করবে, 2 মে জেলা শহরগুলোতে গণমিছিল করবে, এবং পরবর্তীতে ঢাকায় তারা মহাসমাবেশ করবে। এই আন্দোলনগুলোতে যদি জনসম্পৃক্ত তারা করতে পারে তাহলে কিন্তু এইটা সরকারের জন্য নেতিবাচক হিসেবে প্রভাব ফেলবে। কেন নেতিবাচক হিসেবে প্রভাব ফেলবে? তার কারণটা হলো, এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে তারা কাজ করে নাই, বরঞ্চ জনগণের সামগ্রিক এজেন্ডা নিয়ে তারা বিক্ষোভের ডাক দিয়েছে। এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আরো কঠিন হুঁশিয়ারি দিয়েছে, গণভোটের রায়কে বাস্তবায়ন করার ব্যাপারটা যদি বিএনপি না মানে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিনি দিয়েছেন, আরো কঠোর আন্দোলনে তারা যাবেন। এখন এই আন্দোলন করতে গিয়ে জামাতে ইসলামী জনবান্ধব হয়েছে আরো বেশি। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঈদ, মানুষের ঈদে বাড়ি যাতায়াত সবগুলোকে বিবেচনা করে তারা একটা আন্দোলন দিয়েছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কঠিন কর্মসূচি আসতে যাচ্ছে। এখন জামাতে ইসলামী আন্দোলন যেভাবে জমাইতে পারে এ ব্যাপার সম্পর্কে আমাদের ধারণা
সবাই ক্লিয়ার। কারণ বিএনপি জামাত জোট যখন ছিল সেই বিগত 15 বছরে আন্দোলনগুলোর বেশিরভাগ আন্দোলনই কিন্তু জামাতে ইসলাম নির্ভর ছিল, সেই ব্যাপারটা সবাই জানেন। অতএব বিএনপি এমনিতেই যে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এবং জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে, এর ফলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, নানান সংকট দেখা দিবে, এর উপর আবার জনগণের বিপক্ষে গিয়ে যদি এই রাজনৈতিক দলগুলোকে খেপিয়ে তোলে, আর সেটা যদি দলগুলো হয় জামাতে ইসলামের মতো দল, এনসিপির মতো দল, তাহলে প্রতিক্রিয়াটা কতখানি সরকারকে ডিরেক্ট আঘাত করবে সেটা খুব সহজেই বোঝা যায়। অতএব সরকার কি এখন সেই নিজের পায়ে কুড়াল মারার মতো সেই ব্যাপারটি গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সেটা বাস্তবায়নের পথে অগ্রসর হবে, সেটি এখন একটি প্রশ্ন। এবার ফিরে আসি সার্জিস আলমের প্রসঙ্গে। সার্জিস আলম যে কথা বলেছে সে কথা কি সত্য প্রমাণিত হচ্ছে না? যে যদি তারা আজকে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে সরকারি ক্ষমতায় আসতো এবং গণভোট এবং জুলাই সনদের ব্যাপারে তারা আপোষ করত, তাহলে জনমন থেকে তাদের প্রতি যে ভালো ধারণা সেটা যেভাবে মুছে যেত, এনসিপির পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের রাজনীতি করাটা খুব মুশকিল হয়ে যেত। কারণ যে বন্দোবস্তের কথা বলে, যে আন্দোলন সংগ্রামের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, তারাই এসে আজকে জুলাই সনদ এবং এই গণভোটের ব্যাপারে চুপ করে থাকতে হতো, আর প্রতিবাদ করলে সরকারের পক্ষ থেকে নানান রকম ব্যাকলাশ আসতো। অতএব সার্জিস আলম যে কথাটা বলেছে সেটা এক হিসাবে ভালোই, 11 দলীয় জোটই তাদেরকে নতুন আন্দোলনের রূপরেখা তৈরি করে দিচ্ছে। জামাতে ইসলামের সঙ্গে জোটে যাওয়াই তাদের জন্য বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে। এখন দেখার বিষয় সরকার মহাশয় কত সুন্দরভাবে সেই ব্যাপারটি ডিল করে। ধন্যবাদ সবাইকে।